কাজী মন্টু ভাই, প্রথমে আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। আপনি শতায়ু হন এই কামনাই করি। তো আজকে এই বিশেষ দিনে আপনার কি অনুভূতি, কেমন লাগছে? প্রথমে আপনাকে ধন্যবাদ, কারণ আমি মনে করি একজন পুরনো আমার এই পেশাগত সহকর্মীর কাছ থেকে এই ধরনের বিশেষ কমপ্লিমেন্ট পাওয়া আমার জন্য অবশ্যই বিরাট ব্যাপার। যাই হোক, আমার অনুভূতি বলতে কি, ব্যক্তিগতভাবে জীবনের অনেক অনেক বছর পার হয়ে আসছে আর কি। এখন এই প্রান্তে এসে আসলে আমার কাছে চা পাওয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো আমি যে দেশটি থাকি সেই দেশ এবং আমি দেশ থেকে আসছি অর্থাৎ বাংলাদেশ, এই দুটো দেশকে কেন্দ্র করেই আমার চা পাওয়া। আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, এখানে আমি থাকি, আমার পরিবার থাকে, আমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আমি এখানে আছি। তো এই দু দেশের কল্যাণ কামনা, এই আমার এই আজকে এই জন্ম বিশেষ দিনে কল্যাণ কামনা, আমি বেঁচে থাকতে চাই, অবশ্যই বেঁচে থাকতে চাই। তো বেঁচে থাকাটা আর যদি আরো সুখকর হবে, আরো আমার কাছে অর্থপূর্ণ হবে যদি দেখি বাংলাদেশের মানুষ সুখে আছে, ভালো আছে, তাদের কল্যাণ ঘটছে। তেমনিভাবে এদেশে যেখানে আমি থাকি সে দেশের মানুষও সে দেশ এবং সে দেশের মানুষও যদি ভালো থাকে, সেটা আমি মনে করি আমার জন্য বিরাট প্রাপ্য। কারণ সবকিছু ভালো থাকার সঙ্গে আমার শরীর, আমার মন, আমার চিত্ত সব ভালো থাকার ব্যাপার জড়িত, গভীরভাবে জড়িত। তাই সবকিছু ভালো থাকুক, এটাই আমার কামনা। আজকে এটাই আমার বড় অনুভূতি। আপনি তো আপনার অনুভূতির কথা স্মরণ করাইয়া দিলেন, তখন আমার অনুভূতিতে প্রথমেই এই বিশেষ দিকটি আমার মনে উদিত হলো আর কি। মন্টু, আপনি আপনার অত্যন্ত বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন পেছনে ফেলে প্রবাস জীবন যাপন করছেন বাংলাদেশে, এবং অনেকেই আপনাকে খুব মিস করেন। আপনার হাত দিয়ে গড়া অনেকেই এখন বড় বড় পদে আসেন, অনেক নাম করা সম্পাদক হয়েছেন, সাংবাদিক হয়েছেন। তার ওই দিকটা কিভাবে মিস করেন একটু বলবেন? হ্যাঁ, আমি মিস যথেষ্ট করি, কারণ বাংলাদেশে আমি যে পেশায় ছিলাম এটা থ্রিলিং একটা পেশা। এখানে বলা যায় আমি দিন 24 ঘন্টা নিয়ে একটা দিন, এই 24 ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টা কাজ করেছি। 16 ঘন্টা কাজ মানে কি, যদি আমার ভালো না লাগতো, ফিল না করতাম, তাহলে আমি এতক্ষণ পরিশ্রম করতে পারতাম না। বলতে গেলে আমার পারিবারিক জীবনেরও একটা বিরাট অংশ আমি পরিবারকে না দিয়ে আমার পেশাকে দিয়েছি। আমি আমার সহকর্মীদের কাজকে সহযোগিতা করেছি, আমার নিজের কাজ করেছি। এই সব কিছুই কিন্তু ভালো লাগার সঙ্গে গভীরভাবে জড়িত। ওটা যে আমার জীবিকার উৎস হিসেবে শুধু ছিল তা নয়, কিন্তু আমার ভালো লাগার সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এই পেশাটা। এবং আমি যখন দেশ ত্যাগ করি, ত্যাগ করার পরে এখানে এসেও অনেকদিন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এখানে থাকবো কি থাকবো না, দেশে ফিরে যাব কি যাব না। একটা কথা সত্য যে আমি যখন দেশ থেকে এখানে আসি। কবে থেকে আপনি স্থায়ীভাবে নিউ ইয়র্কে আছেন? না, আমি নিউ ইয়র্কে আছি 1994 সালের জুলাই থেকে আর কি। তার আগেও আমি বেশ কয়েকবার আসছি গেছি, অনেক সময় 1 মাস এখানে ছিলাম, 2 মাস বাংলাদেশে ছিলাম। এভাবে এখানে থাকবো কিনা এই দ্বিধাগ্রস্ততা কারণেই যেতাম আসতাম, এইভাবে চলছিল। অবশেষে এখানে যখন থাকি সেটাও একটা প্রেক্ষাপট আছে। এখানে আমার কিছু ছোট ভাই তরুণ, তারা একটা পত্রিকার ব্যাপারে উৎসাহী ওঠে। এটা ইংরেজি পত্রিকা ছিল, ইস্টার্ন টাইমস নামে এই পত্রিকাটি আমি 1994-এর আগস্ট মাস থেকে বের করতে শুরু করি। এই পত্রিকাটা হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে থাকাটাও প্রায় স্থায়ী হয়ে যায় আর কি বলা যায়। এই পত্রিকা ছেড়ে যেতে পারিনি, বছরখানি পত্রিকাটা চালাতে পেরেছিলাম, তারপরে আর পারিনি। একে তো আর্থিক দিকটা তো ছিলই, অন্যদিকে আমি এই ডিস্ট্রিবিউশন এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুটি পত্রিকা চালানোর ক্ষেত্রে যে বিশেষ ক্ষেত্র, এই ক্ষেত্রে আমি আমার পারদর্শিতা তেমন ছিল না। সেইটাও এই দুর্বলতার কারণে পত্রিকাটাকে অবশেষে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এনিওয়ে, আমি দেশ ছেড়ে আসার পরে এই পত্রিকাটা শুরু করার ফলে কিছুটা অবশ্য আমার ওই পেশাগত দিকটা পূরণ হলেও পরবর্তী সময়ে যখন আমি এই পত্রিকা বন্ধ হয়ে যায়, তখন আমি খুব বেশি করে মিস করেছি যে আমি একটা পেশা থেকে চলে আসছি, এই লেখালেখি করতাম, সেই লেখালেখি থেকে দূরে চলে আসছি। তারপরে আমি যখন আমার বর্তমানে যে পেশায় আমি আছি, এই পেশায় হাত দিলাম, এই পেশাও লেখালেখি থাকার ফলে এই পেশাও কিন্তু আমি বলা যায় যে আমার জীবনের প্রতিটি দিনের বিরাট অংশ, বিরাট সময় আমি এখানে দিচ্ছি। ফলে আমি বুঝতেই পারি না যে কোন দিক দিয়ে সময় আসে আর যায়। যার ফলে আর পিছনের দিকে তাকাবার মতো তেমন সময় আমার হাতে আর অবশিষ্ট থাকে না।
আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি যে আমি এখানে কাজ করতে যে আমি প্রচুর পুরনো সহকর্মী থেকে অনেক তরুণ বন্ধু বান্ধব বাংলাদেশি প্রবাস এখানে যারা প্রবাসী আছে তাদের যে সাথে প্রতিদিনই প্রায় ইন্টারাকশন হচ্ছে, ফলে এই বন্ধু বান্ধবের সঙ্গে মনে অনেক কিছুই বিনিময় করতে পেরে আমার যে দেশ থেকে চলে আসার ফলে যে ভয়েড বা শূন্যতার সৃষ্টি হয়েছে সেটা কিছুটা পূরণ হতে পারে বা পূরণ হচ্ছে। এইভাবেও বলা যায় যে আমি যেটা মিস করছি হয়তো অতটা মিস আমি এইসব পূরণের পাওয়ার ফলে আর হচ্ছে না। তো যেটা বলছেন যে ওই যে প্রায় আপনার সাথে ইন্টারাকশন হচ্ছে, কাজে ওইভাবে সিরিয়াসলি মিস করার মতো কোনো ব্যাপার নাই এখানে। তবে একটা কথা আপনি বলছেন যে হ্যাঁ আমার হাতে করা অনেক তরুণ সাংবাদিক এখন ঢাকার সাংবাদিক জগতে অনেক বড় বড় পদে অধিষ্ঠিত হয়ে গেছেন অধিষ্ঠিত, এবং তাদের অনেকের ভূমিকা দেখে সত্যি আমি গর্বিত। বিশেষ করে আমি উল্লেখ না করে পারছি না নুরুল কবির, আমার ছোট ভাই তুল্য নুরুল কবিরের ভূমিকা আমার কাছে খুব ভালো লাগে, কারণ তার যে বলিষ্ঠতা, যে সাহস, আমরা অন্তত আমাদের সহকর্মীদের মধ্যে যে চেতনাবোধ সৃষ্টির চেষ্টা করেছি সেটা তার মধ্যে যেভাবে প্রতিফলিত হচ্ছে দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। তা আমার মনে হয় যে আমি যাদেরকে এই পেশায় টেনে আনতে পেরেছিলাম তাদের মধ্যে এই ধরনের সাংবাদিক হিসেবে তরুণদের উদয় আমার যে ভালো লাগার দিকটাকে আরো অনেক 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 বাড়িয়ে তুলছে, এবং আমি মনে করি আমি সার্থক। আমি এই সমস্ত তরুণ সহকর্মীকে গড়ে তোলার ক্ষেত্রে আমার যে উদ্যোগ প্রচেষ্টা ছিল সে ব্যাপারে আমি প্রচন্ডভাবে সার্থক বলে আমি মনে করি। আর ওদের যখন আমি টিভিতে বা এখানে মাঝে সাঝে দু একজন আসে তাদের দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, এবং এটা মনে হয় যে যখন তারা আমার সামনে আসে আমার মনে হয় যে আমি আবার ফিরে গেলাম সেই আমার স্বদেশে। আমি সেই পুরনো আমার পেশায় যেভাবে কর্মঠ জীবন যাপন করেছি তেমনি ভাবে আমার ওই মুহূর্তটুকু মনে হয় যে আবার সেই জায়গায় যেন আমি আছি। বাংলাদেশ থেকে যারা আসেন এখানে যুক্তরাষ্ট্র সফরে আসেন, যারা নিউ ইয়র্কে আসেন, আমরা অনেককেই দেখি যে মন্টু ভাইয়ের এখানে যেতেই হবে। একটা ওদের মধ্যে একটা মানে একটা মিশন থাকে যে মন্টু ভাইয়ের সাথে দেখা না করে মানে নিউ ইয়র্ক ছাড়া যাবে না। তা আমরা খুব খুশি হই যখন দেখি আপনার এখানে এসে অনেক নাম করা সাংবাদিকদের সাথে দেখা হয়ে যায়, এটা খুব ভালো লাগে নিশ্চয়ই। মন্টু একটা জিনিস জানতে ইচ্ছে করে, আপনি অবশ্যই খুব রাজনীতি সচেতন, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা মানে রাজনৈতিক অর্থনৈতিক সবকিছু মিলিয়ে আর কি আপনার কি মনে হয় আমাদের দেশের মানে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা কোন দিকে গড়াতে পারে? এটা আসলে বাংলাদেশ ছেড়ে ভুল করেছিলাম কি সঠিক করেছিলাম এই মূল্যায়ন মাঝে মধ্যে আমাকে নিজেরই করতে ইচ্ছে হয়, কারণ আজকে যে বাংলার অবস্থা দেখি আর আমরা যখন বাংলাদেশে ছিলাম তখনকার যে অবস্থা অনেক 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 আলাদা। আমরা যখন ছিলাম আমার পেশার দিকটাই প্রথমে বলি যে তখন পেশার যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে একটা অন্যতম ছিল অনেস্টি, এবং আরো অনেকগুলো সাহসিকতা এবং পেশাগত দক্ষতা ইত্যাদি যেগুলো তখনকার দিনে প্রধান বৈশিষ্ট্য ছিল সেগুলো অনেক কিছুই এখন অনুপস্থিত দেখে আমার কাছে খুব খারাপ লাগে। যাই হোক, এগুলা এই যে এখন যে এইটা মানে তার থেকে এই পরিবর্তনটা কিন্তু সামগ্রিক। এটা সাংবাদিক দিয়ে আমি শুরু করলাম এই কারণে যে এটা একটা পুরা সামগ্রিকতারই একটা অংশ। সুতরাং আজকে যদি সেই প্রেক্ষাপটে আমি পুরা দেশটাকে দেখি তাহলে আমার এই দেশকে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে জাগে সেটা কিন্তু থাকে না, কারণ মানুষকে সচেতন করে, মানুষকে প্রদান করে, এটা সবসময় দায়িত্ব হলো নেতৃত্বের। বাংলাদেশে যারা নেতা নেতৃত্ব ভূমিকায় আসেন তারা আসলে তাদের এই পবিত্র দায়িত্বটুকু মানুষকে দেওয়ার, মানুষকে শেখানোর যে পবিত্র দায়িত্বটুকু তারা ভুলে যান। তারা যেই মুহূর্তে ক্ষমতায় অধিষ্ঠিত হন তখনই তারা আত্মসচেতন হয়ে পড়েন নিজের ব্যাপারে, পুরোপুরি নিজে এবং তার পরিবার কেন্দ্রিক বোধ ছাড়া আর তাদের অন্য কোনো বিবেচনা কনসিডারেশন তাদের মনে থাকে বলে আমার মনে হয় না। সেই ক্ষেত্রে যখনই নিজস্ব আমিত্বের ক্ষেত্রে চলে আসে তখনই হিংসা, দেশ প্রতিহিংসা, হানাহানি, সহিংসতা দেশকে এইদিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়। এইভাবে পুরা দেশকে দেখা যায় যে মানুষের মধ্যে যে ঐক্য চেতনাবোধ সৃষ্টি করে একটা সৃজনশীলতার দিকে নিয়ে যাওয়া সেটা আর হয় না। তার বদলে হয় কি, মানুষকে অনৈক্যের মধ্যে ঠেলে দিয়ে আত্মস্বার্থ, আত্মপ্রবৃদ্ধি এগুলো ছাড়া আর কোনো কিছুই তাদের করতে দেখা যায় না। যার ফলে
বাংলাদেশের ভবিষ্যৎ। এখন কথা হলো যে এর মধ্যেও আমরা আশা করতে হবে নতুন প্রজন্মের কাছ থেকে, কিন্তু নতুন প্রজন্মের মধ্যে তো একটা নিউক্লিয়াস থাকতে হবে। সেই নিউক্লিয়াস গড়ে ওঠার সুযোগ এখন নাই, কারণ আদর্শবাদী রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্রেও নাই, বাংলাদেশের ক্ষেত্রে নাই। যে আদর্শকে সামনে রেখে অন্তত রাজনৈতিক নেতাদের কাছ থেকে অশিক্ষা কুশিক্ষা পাওয়ার পরেও তারা যে এই আদর্শকে ধরে নিজেদেরকে গড়ে তুলবে, সেই সুযোগটাও যেন অনুপস্থিত আজকে। যার ফলে আমরা এই নিউক্লিয়াস না থাকায় আশাবাদী হওয়ার মতো কোনো কিছু আপাতত আমাদের চোখে পড়ছে না। আমরা সবাই অন্যান্য মানুষকে যেভাবে আমি দেখি শঙ্কিত, আমিও তেমনিভাবে শঙ্কিত যে ভবিষ্যতে কি হবে। বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে তিনটি শক্তি ডমিনেট করে। একটি হলো বর্তমানে ক্ষমতাসীনরা, দুই রাজনৈতিক অঙ্গনে আরেকটি শক্তি বিএনপি, আর তৃতীয় হলো সেনাবাহিনী। আমরা যখন এই রাজনৈতিক পরিবর্তনের কথা মনে করি, এই তিনটার মধ্যেই আমাদের চিন্তা চেতনাকে সীমাবদ্ধ রাখি। এর বাইরে যেন আমাদের আর কিছু গড়ে তোলার বা গড়ে ওঠানোর দায়িত্ব যেমন আমরা দেখি না, আর সুযোগও দেখি না। ফলে হয়েছে কি, এই তিনটি শক্তি কিন্তু মানুষের কাছে স্পেন্ট আপ ফোর্স, তিনটা শক্তি কিন্তু মানুষের কাছে পরিচিত, তাদের করণীয়, তারা কি করতে পারে, মানুষকে কি দিতে পারে, তারা কে কি, এগুলো সবই আমরা জানি চিনি। তাদের কাছ থেকে পাওয়ার চাওয়ার আর কিছু আছে বলে আমি মনে করি না। ফলে বাংলাদেশ, আমি যাদেরকে ছেড়ে আসছি, সেই দেশের মানুষের কথা যখন আমার মনে করে আমার খুব খারাপ লাগে। কারণ 55,000 বর্গ মাইলের মধ্যে প্রায় 16 কোটি লোক বাস করে। এই 16 কোটি লোককে দিতে হলে, তাদের জন্য কিছু করতে হলে অত্যন্ত সচেতনভাবে রাজনীতি সচেতন হতে হয়, জাতীয় ঐক্য গড়ে তুলতে হয়। সেই ঐক্যের কথা যারা বলবে, শুধু তারাই সুস্পষ্ট বলা যায়, এটা জাজমেন্ট দেওয়া যায়, শুধু তারাই এদেশের প্যাট্রিয়ট, তারাই এদেশের দেশপ্রেমিক চেতনাবাদ উদ্বুদ্ধ। আর যারা এই অনৈক্যর পথে যে কোনোভাবেই হোক বাধা সৃষ্টি করে, তারা কখনোই এদেশকে না উন্নয়নের ক্ষেত্রে, না কোনো প্রবৃদ্ধির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে এদেশের মানুষের কোনো কল্যাণ আনতে পারবে না। তো এই জন্য আমি এখানে থাকি, আমার আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে, তাদের সঙ্গে নিয়মিত কথা হয়, তাদের দুঃখ দুর্দশা হতাশা যখন শুনি, তখন আমি খুব ব্যথা পাই, কষ্ট হয় আমার। মন্টু ভাই, আপনাকে শেষে একটা কুইক কোশ্চেন, সেটা হচ্ছে যে একজন অত্যন্ত দীর্ঘদিনের সাংবাদিকতার জীবন আপনার, এখনো আপনি ছেড়ে দেননি, মাঝে মাঝে লেখেন। এই প্রবাসে যে সাংবাদিকতা হচ্ছে বাংলা ভাষায় আর কি, আমাদের বাংলাদেশের মানুষরা যে অনেক পত্রিকা বের করে চলেছেন একটার পর একটা, তো এই সম্বন্ধে আপনার সংক্ষিপ্ত অ্যাসেসমেন্ট কি, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আসলে লেখালেখি, আমি সাংবাদিকতা এখন তেমন আমি লিখি না, এটা ঠিক নয়। আমি এখন খুব বেশি লেখার সুযোগ আমার নেই, কারণ আমি অন্য লেখালেখির ক্ষেত্রে যেভাবে নিজেকে জড়িত রাখতে হচ্ছে, তাতে এই লেখার মতো সময় আমার হাতে তেমন পাই না। তবে এখানে পত্রপত্রিকা অনেক বের হয়, আমি অবশ্য অধিকাংশ পত্রপত্রিকা পড়ার সুযোগ আমার হয় না। কারণ এক নম্বর হলো যেসব এই লেখা, এইসব পত্রপত্রিকা ছাপা হয়, তার অনেক কিছুই আমি ইন্টারনেটে আগেই দেখে ফেলি, ফলে এই পত্রিকা দেখার মতো আগ্রহ আমার তেমন থাকে না। আমি জানি না এখানে পত্রপত্রিকা যে হারে বা যেভাবে বের হচ্ছে, এতে আসলে উদ্দেশ্য বা কিভাবে আর্থিক দিকটাও কিভাবে মেটানো হয়, এগুলো আমার জানা নেই। তবে কথা হলো যে এটা কিন্তু আগে আমরা ধারণা করতাম যে যত পত্রিকা বেরোয়, যত ফুল ফুটুক ততই ভালো, কিন্তু এখন আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে এগুলো সবকিছুর পিছনেই কোনো একটা খুব যে শুভ কিছু আছে বলে আমার মনে হয় না। আরো স্থূলভাবে বলার মতো আমি পারবো না, এই পর্যন্তই বলতে পারি যে শুভ কিছু বলে আমার মনে হয় না। যা কিছুই মনে হয়, মানুষের হাতে পয়সা জমলে সেই পয়সা সঙ্গে অনেক কিছুই পাইতে চায় মানুষ, এই পত্রিকাগুলো সৃষ্টির পিছনে তেমনি চা পাওয়ার ব্যাপারটা থাকতে পারে। তবে পেশাগত দিক আসলে বাংলাদেশের সাংবাদিকতায় পেশাগতভাবে এখন পর্যন্ত, এখন যেহেতু জাতীয় ক্ষেত্রে যে পারস্পরিক হানাহানি সহিংসতা যে বিকাশ লাভ করেছে, সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু এখন অনেক কিছুই তারা ধরে রেখেছে। অর্থাৎ সাংবাদিক অঙ্গনে আমি একটা জিনিস এখনো দেখি যে এক সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে মৌখিকভাবে যাই বলুক না কেন, কিন্তু পেশাগতভাবে এরকম পরস্পরের হানাহানির মধ্যে এখনো কেউ আগ্রহ আমি দেখিনি। কিন্তু এখানে দেখি এক পত্রিকা আরেক পত্রিকাকে কিভাবে জব্দ করা যায়, এক পত্রিকা আরেক পত্রিকা কিভাবে লেখা যায়, এবং এই সব লেখালেখির ভিতরে
সাংবাদিকতা গুণাবলী কতটুকু থাকে এ নিয়ে আমার অনেক প্রশ্ন, আমি আর কিছু বলতে চাই না, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। কাজী মন্টু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং আমি